لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين আলহামদুলিল্লাহ মহান রবের অশেষ শুকরিয়া আদায় করছি। বেসিক আইটি কোর্সের পথ চলা আমরা শুরু করলাম। আজকে যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার চমৎকার একটি ইসলামী সঙ্গীত গাইলেন, ভাইকেও অনেক ধন্যবাদ। আমরা এই বেসিক কম্পিউটার কোর্সটিতে কম্পিউটারের মৌলিক বা ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আমাদের জানা দরকার সেই বিষয়গুলো শিখবো ইনশাল্লাহ। এবং এই কোর্সটা যদি আমরা একটু সিরিয়াসলি কমপ্লিট করতে পারি, তখন আমি যদি স্টুডেন্ট হই, ছাত্র জীবনে আমার পড়ালেখাতে যেমন কাজে লাগবে, পাশাপাশি যদি আমি চাকরি প্রার্থী হই, তাহলে চাকরির জন্য যে ভাইবা প্র্যাকটিক্যাল গুলো হয়, সেই প্র্যাকটিক্যালে আমাদের এটা খুব বেশি কাজে লাগবে। আর যদি অলরেডি কোনো জায়গায় চাকরিরত হই, তাহলে আমাদের অনেক কাজ সহজ হয়ে যাবে যদি আমরা এই কোর্সটা একটু প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিস করার যদি নিয়ত করে আগাতে পারি। তো এই কোর্সটা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বিষয় হচ্ছে আমরা অনেকে এটার গুরুত্ব বুঝে এই কোর্সে জয়েন করলেও শেষ পর্যন্ত সবাইকে পাওয়া যায় না, বা ক্লাসে যে বিষয়গুলো প্র্যাকটিস করতে বলা হয়, হোমওয়ার্ক দেওয়া হয়, সেই হোমওয়ার্কগুলোর প্রতি অনেকের দুর্বলতা থাকে। তা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে ডেইলি আমাদের যেই হোমওয়ার্কগুলো থাকবে, সেই হোমওয়ার্কগুলো একটু করে ফেলতে। তাহলে বেস্ট একটা আউটপুট পাওয়া যাবে। এটা একটা প্র্যাকটিক্যাল কোর্স, কাজেই মানে ক্লাসে ঢুকলাম, আ ট্রেইনার যেই বিষয়গুলো শেখালো, ইন্সট্রাক্টর যা, যা বললেন, সেইগুলা আমি জাস্ট একটু বোঝার চেষ্টা করলাম, ব্যাস রেখে দিলাম। এরকম হলে কিন্তু এইখান থেকে খুব একটা আউটপুট পাওয়া যাবে না। কারণ এই রকমের অনেক বেশি অহরহ ভিডিও অনলাইনে আছে। তো আমরা চাচ্ছি এই কোর্সটা একটু ইন্টারেক্টিভ হোক। আপনারা এই কাজগুলো করুন এবং এই কাজ করতে গিয়ে যেই প্রবলেমে পড়বেন, সেই প্রবলেমগুলো ক্লাস শেষে হোক বা পরবর্তী ক্লাসের শেষে হোক, এইগুলো আমাদের সাথে শেয়ার করুন। আমরা ধরে, ধরে আপনাদেরকে বুঝাতে চাই যে এই কাজটা এইভাবে হয়, বা এই কাজটাতে আপনি এই ভুল করতেছেন। এই কারণে এটা এরকম হচ্ছে না। তো আশা করি ইনশাল্লাহ আপনারা যদি এই কোর্সটা কমপ্লিট করতে পারেন, তাহলে বেশ কিছু জায়গাতে আপনি অন্যান্যদের চাইতে এগিয়ে থাকবেন ইনশাল্লাহ। তো এই কোর্সে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ক্যানভা, ইন্টারনেট ব্রাউজিং, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, যেগুলো আমাদের অফিসিয়াল কাজ বলি বা একাডেমিক লাইফে আমাদের খুব বেশি কাজে লাগে। মাইক্রোসফট ওয়ার্ডের আমরা 5টা ক্লাস পাবো মোট, এক্সেলে 6টা ক্লাস পাবো, এবং বাকি ক্লাসগুলো অন্যান্য টপিকের উপর হবে। তা আমরা আর সময় নষ্ট করব না, আমরা শুরু করব। আজকে আমাদের আলোচনার বিষয় ইন্ট্রোডাকশন টু মাইক্রোসফট ওয়ার্ড, এবং মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনু সম্পর্কে বেশ কিছু বিষয় আমরা আলোচনা করব। পাশাপাশি টাইপিং নিয়ে আমাদের কিছু আলোচনা আছে, সেই বিষয় নিয়ে শুরু করব ইনশাল্লাহ। তো আশা করি সবাই মানসিকভাবে প্রস্তুত আছেন ইনশাল্লাহ শেখার জন্য। আমাদের এই যাত্রা সুন্দর হোক। আমাদের এই কান থেকে আমরা যে সময় দিচ্ছি, প্রতিদিন প্রতি একদিন অন্তর অন্তর 1 ঘন্টা করে সময় সকালবেলা আমরা দিচ্ছি, তার মানে সবারই আলহামদুলিল্লাহ ডেডিকেশন আছে যে ফজরের পর আমরা চলে আসছি। এই সময় তো মানুষ ঘুমায়। সেই জায়গা থেকে আপনারা যেহেতু চলে আসছেন, আশা করি আপনারা এই সময়টাকে কাজে লাগাবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সময়টাকে বারাকায় ভরে দিক। তো আমরা আজকের যে আলোচনার বিষয় সেটা মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ডের ঘটনাটা কি, এইটা আবার কি? আমরা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করি, তাহলে আর একটু বলতে সুবিধা হবে। মাইক্রোসফট ওয়ার্ড যদি ওপেন করতে হয়, তাহলে কি করতে হবে আমাদের? একটা বিষয় এটা যেহেতু বেসিক কম্পিউটার কোর্স, অনেক বিষয় এমন থাকতে পারে যে আপনারা আগে থেকেই যেহেতু কম্পিউটার চালান,
এইগুলোর সাথে আপনারা পরিচিত। কিন্তু যেহেতু বেসিক কম্পিউটার কোর্স অনেকেই হয়তোবা এই বিষয়গুলা জানে না। এই কারণে কিছু পয়েন্ট মনে হবে যে ভাইয়া এগুলো তো আমরা জানি। তারপরও আপনি কেন দেখাচ্ছেন? জাস্ট দেখাচ্ছি যাতে যারা জানে না বা ২-১ জন ভাইও যদি থাকেন যে এটা বুঝতেছেন না, তাহলে কিন্তু আমাদের শেখাটা পরিপূর্ণ হবে না। তো একেবারে 0 থেকেই আমরা শিখবো ইনশাআল্লাহ। যাতে কেউই এমন না থাকে যে বুঝতে পারতেছি না বা হুট করে কোথা থেকে শুরু করলেন। এরকম যাতে না হয়। ওকে? তো মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতে হলে আপনারা ওই উইন্ডোজ বাটনে ক্লিক করতে পারেন। এইখানে এসে ওয়ার্ড যদি খুঁজে পান ভালো, নাহলে এইখানে সার্চে ক্লিক করেন। WORD ওয়ার্ড লিখেন। তাহলে এই যে ওয়ার্ড চলে আসছে। অথবা এই সার্চ বক্সেও লিখলে হবে। ওয়ার্ড লিখে সার্চ দেন। এই যে ওয়ার্ড চলে আসছে। এখানে ক্লিক করলে আপনার ওয়ার্ড ওপেন হবে। তো এখান থেকে আমরা ব্ল্যাংক ডকুমেন্ট এটাতে ক্লিক করলাম। এই যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড চলে আসলো। এবার আসি ওয়ার্ডের গল্পটা একটু বলে নেই আপনাদেরকে। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট অফিস প্যাকেজের একটা সফটওয়্যার। মাইক্রোসফট অফিস প্যাকেজের একটা সফটওয়্যার। এখানে যদি আপনি লেখেন এমএস অফিস, এটা লিখে যদি সার্চ দেন, তাহলে এইখানে দেখেন মাইক্রোসফট অফিস 365 এর একটা লিঙ্ক চলে আসছে। অথবা আমি যদি এইখানে ইমেজেসে যাই, এই যে দেখেন এইখানে প্যাকেজটা দেখাচ্ছে। প্যাকেজের ভিতরে কি আছে? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, নোট, হ্যাঁ, পাবলিশার অ্যাক্সেস। এই সফটওয়্যারগুলো মাইক্রোসফট অফিস প্যাকেজের অন্তর্ভুক্ত। সেখান থেকে আমরা শিখব এই ৩টা সফটওয়্যার। দেখেন, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে আমরা আমাদের লেখালেখির জন্য ব্যবহার করি। কিভাবে আমাদের ডকুমেন্টটাকে সুন্দরভাবে সাজাইতে পারি, কিভাবে একটা সুন্দর সিভি তৈরি করতে পারি, কিভাবে আমাদের হচ্ছে আমাদের আহ, যদি কোনো অ্যাপ্লিকেশন লিখতে হয়, তাহলে অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখতে পারি। বা আমি ধরেন যে একটা বই লিখতে চাই, আমি একজন কবি মানুষ, অথবা আমি একটা যে কোনো ধরনের লেখা লিখতে চাই, তখন হচ্ছে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডটা ব্যবহার করি। ওকে? মাইক্রোসফট এক্সেল ব্যবহার করবো আমরা হিসাব নিকাশের জন্য, এটা নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস আছে। পাওয়ার পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন তৈরির জন্য আমরা ব্যবহার করব। তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের আলোচনা শুরু করলাম। নেক্সট 5টা ক্লাসে এই মাইক্রোসফট ওয়ার্ডের আলোচনা চলবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড। এবার আসি মাইক্রোসফট ওয়ার্ড আপনার কম্পিউটারে যদি না থাকে, তাহলে কি করবেন? তাহলে যেটা করতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডটা ডাউনলোড করতে হবে। তো এমএস অফিস সবচাইতে ভালো হচ্ছে যদি 365 ভার্সনটা ডাউনলোড করেন, তাহলে সবচাইতে ভালো। আর যদি 365 ভার্সনটা আপনাদের না থাকে, অলরেডি আপনার কম্পিউটারে যে কোনো ভার্সন ইনস্টল করা থাকলে আপনি কাজ করতে পারবেন। 2007 থেকে শুরু করে পরের যে কোনো ভার্সন, মাইক্রোসফট অফিস 2007, 2010, 2013, 16, 19, 21 বা 24, যেই ভার্সনই থাক আপনার কম্পিউটার, যদি কোনো একটা সফটওয়্যার মাইক্রোসফট অফিস ইনস্টল করা থাকে, তাইলে আর নতুন করে ইনস্টল করার দরকার নেই। ঠিক আছে? আর যদি ইনস্টল করা না থাকে, তাহলে এই যে 365টাকে ইউজ করতে পারেন। তবে এটা একটু প্রিমিয়াম, এই কারণে হচ্ছে টাকা পয়সা লাগে আর কি। তো এইটা অনেকে ইউজ করতে চায় না। এটা লোকাল কিছু বা স্টুডেন্ট সাবস্ক্রিপশন পাওয়া যায় 400-500 টাকায়। সবচাইতে ভালো হয় যদি আপনাদের 500 টাকা খরচ করার মতো অবস্থায় থাকেন, তাহলে এটা একটু কিনে নিতে। আর যদি কিনে নিতে না পারেন, তাহলে গেট ইনটু পিসি একটা সাইট আছে, সেখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারেন। গেট ইনটু পিসি, তো এইখান থেকে আহ 2000 365 বা হচ্ছে 2024 বা 2021 ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। আপনি একটু আগের ভার্সনও ইউজ করতে পারেন। ধরেন যে এমএস অফিস 2010 ইউজ করবেন, এখানে লিখে সার্চ দেন। দেখেন এখান থেকে মাইক্রোসফট অফিস 2010 প্রো প্লাস, হ্যাঁ, সেপ্টেম্বর 2020 ফ্রি ডাউনলোড, এইটা ডাউনলোড করে ইউজ করতে পারেন। এটা কেন বললাম? এটা হচ্ছে লেটেস্ট ভার্সনগুলোতে অনেক সময় এই যে পাওয়া যায় না, ক্র্যাক ভার্সন। তো এইখান থেকেও আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো মোটামুটি এটাকে কিভাবে ডাউনলোড করতে হবে সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা সফটওয়্যারে চলে আসি। এই হচ্ছে আমাদের সফটওয়্যার। তো মাইক্রোসফট ওয়ার্ডের উদ্দেশ্য কি বললাম আমরা? উদ্দেশ্য হচ্ছে আমরা লেখালেখি করব। আমাদের
সব ধরনের লেখালেখি, ধরেন যে একটা অ্যাসাইনমেন্টের কাজ দিল, আপনার অনার্স করতেছেন, আপনার ডিপার্টমেন্ট থেকে স্যার বললো যে এই অ্যাসাইনমেন্ট করে নিয়ে আসো। তো আপনার এই অ্যাসাইনমেন্ট কোথায় করবেন? মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে হবে। ওকে। তো এই জাতীয় যত ধরনের লেখালেখির কাজ আছে, ধরেন যে আপনার একটা প্রশ্ন টাইপ করবেন, আপনি কিন্ডারগার্টেনের টিচার, তারপর প্রশ্নটা কোথায় টাইপ করবেন? প্রশ্নটা টাইপ করতে হবে এই যে মাইক্রোসফট ওয়ার্ডে। ওকে। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর দেখেন একটা সাদা পৃষ্ঠা চলে আসছে। এই সাদা পৃষ্ঠার ভিতরে আমরা লিখব, এবং এটা চমৎকার একটা সিস্টেম। আপনার যখন এই পৃষ্ঠাটা শেষ হয়ে যাবে, অটোমেটিক হচ্ছে আরেকটা পৃষ্ঠা শুরু হবে। এটা নিয়ে টেনশন করার দরকার নাই যে ভাই আমার তো পৃষ্ঠা 4-5টা লাগবে, আমার পৃষ্ঠা তো একটা দেখাচ্ছে। তো এইখানে মাইক্রোসফট ওয়ার্ড কৃপণতা করবে না, আপনার যেই কয়টা পৃষ্ঠা লাগবে অটোমেটিক তৈরি হইতে থাকবে। ওকে। তো আমরা একটু ইন্টারফেসের সাথে পরিচিত হই, কোথায় কি আছে। উপরের দিকে দেখেন কিছু শর্টকাট বার আছে, মেনু, সেইগুলো আমরা ছোটখাটো কাজের জন্য ব্যবহার করতে পারি। এই হচ্ছে আমাদের মেইন মেনুটা, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, এবং প্রত্যেকটা মেনুর আন্ডারে বেশ কিছু টুলস আছে। এই টুলসগুলো দিয়ে আমরা আমাদের কাজগুলা করি। ইনসার্টের ভিতরে কিছু টুলস আছে, ড্র এর ভিতরে কিছু টুলস আছে, ডিজাইনে বেশ কিছু টুলস আছে। তো এই টুলসগুলো ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলা করি। ওকে। এরপরে দেখেন এইখানে একটা রুলার দেখা যাচ্ছে, কত ইঞ্চি, একটা ইঞ্চি রুলার, বাম পাশেও একটা দেখা যাচ্ছে। নিচের দিকে হচ্ছে কিছু ইনফরমেশন দেখা যাচ্ছে যে আমার এখানে ডকুমেন্টে কয়টা পৃষ্ঠা আছে, কয়টা শব্দ বা ওয়ার্ড লেখা হয়েছে, কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছি, এই জাতীয় কিছু ইনফরমেশন আছে। ডান পাশে হচ্ছে লেআউট আছে, একটা হচ্ছে ওয়েব বা রিড মুড, একটা প্রিন্ট লেআউট, আর একটা হচ্ছে ওয়েব লেআউট। এইখানে হচ্ছে ছোট বড় করার অপশন আছে। এই যে আমি ছোট বড় করতেছি না পেজটাকে, পেজটাকে জুম ইন জুম আউট করতেছি, এইটা করা যায় এই যে এইখান থেকে, হ্যাঁ। অথবা আমরা শর্টকাটে কন্ট্রোল স্ক্রল, কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের মাউসের যে হুইলারটা আছে, গোল যে চাকাটা, সেটাকে যদি কন্ট্রোল চেপে ধরে উপরের দিকে দেন তাহলে এটা জুম ইন হবে। আবার কন্ট্রোল চেপে ধরে যদি হুইলারটা আপনি নিচের দিকে ঘুরান তাহলে এটা ছোট হবে। ওকে। তো এই হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মোটামুটি একটা চেহারার সাথে আমরা একটু পরিচিত হইলাম। এবার আমরা কাজের ভিতরে ঢুকে যাব। তো এইখানে যেহেতু লেখালেখির কাজ, এই কারণে আমরা প্রথমে কিছু একটা লিখে নিই, নাকি? তো আমরা একটা কিছু লিখে ফেলি, হ্যালো ওয়ার্ল্ড, আই এম ফ্রম বাংলাদেশ। আচ্ছা, এই যে একটা কিছু লিখে ফেললাম, লেখা ক্ষেত্রে এটা তো আমরা কিবোর্ড ব্যবহার করে লিখতেছি। এখানেই একটা বিষয় চলে আসে যে আমরা কে কত দ্রুত লিখতে পারি বা টাইপিং স্পিডটা কত। তো টাইপ স্পিড নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। আপনাদের না দেখে টাইপ করতে পারেন এমন যারা আছেন তারা একটু হ্যান্ড রেজ করেন তো। না দেখে টাইপ করতে পারেন কিবোর্ডে, না দেখে টাইপ করতে পারেন এমন যারা আছেন একটু হাত তোলেন। মোজাহিদুল ইসলাম ভাই আছেন, আরেকজন ভাইয়ের নাম দেখা যাচ্ছে না, রিপন হোসেন আছেন। হ্যাঁ, মাশাল্লাহ। তো না দেখে টাইপ করতে পারতেছেন। তো অনেকেই কিন্তু এখানে হাত তোলেন নাই, তার মানে অনেকেরই এখানে না দেখে টাইপ করার অভ্যাস নাই। তা আমাদের যেটা করতে হবে, এই না দেখে টাইপ করার শিখতে হবে। শুধু এটার ভিতরে লিমিটেশনস দেওয়ার দরকার নাই, না দেখে টাইপ করতে হবে, এটা হচ্ছে প্রথম স্টেপ। এবং শেষ স্টেপ হচ্ছে আমাদের এই গতি বাড়াইতে হবে আপ টু মিনিমাম 35 ওয়ার্ড। ওকে। মিনিমাম 35 শব্দ যাতে আমি লিখতে পারি। এই যে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, আই এম ফ্রম বাংলাদেশ, এভাবে যে টাইপ করতেছি, টাইপ করার সময় আমার স্পিড যাতে মিনিমাম প্রতি মিনিটে 35টা শব্দ লিখতে পারি, সেটা বাংলায় হোক, ইংলিশে হোক। এর চাইতে বেশি পারলে তো সমস্যা নেই, কিন্তু মিনিমাম 35টা। তো এই 35টা শব্দ লিখতে হলে আমাদের কি করতে হবে? সেটার জন্য আপনারা যারা একেবারেই আহ, না দেখে টাইপ করতে পারেন না, তারা হচ্ছে চলে আসবেন typingclub.com অথবা typing.com। ঠিক আছে।
এই যে typing.com-এ চলে আসবেন। তো টাইপিং ক্লাবে মেবি এখন প্রিমিয়াম করে ফেলছে। আমরা typing.com-এ চলে আসি। তো এইখানে এসে আপনি আপনার একটা অ্যাকাউন্ট করে ফেলবেন, যাতে আপনার ট্র্যাকটা থাকে। ওকে? তো আমরা হচ্ছে এইখান থেকে লার্ন টাইপিং ফর ফ্রি, এখান থেকে দেখি তারা কি বলে। ফ্রিতে টাইপিং শেখার জন্য তাদের চমৎকার একটা ওয়ে আছে। ঠিক আছে? তো এখানে দেখেন বেশ কয়েকটা লেভেল আছে। গেটিং স্টার্টেড এর ভিতরে আমরা হচ্ছে এই যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, 4, 5 এই লেভেলগুলো আমরা হচ্ছে শেষ করব। দেখেন কি, কি শেখাচ্ছে? ১ম এ হচ্ছে জে, এফ অ্যান্ড স্পেস। এই লেভেলে শুধু এই কয়টা জিনিস, ৩ টা জিনিস শেখাবে আপনাকে। ইউ, আর অ্যান্ড কে। এরপরে এসে এটি শেখাবে। তো ধরে, ধরে আপনাকে শেখাবে একেবারে 0 থেকে। ঠিক আছে? তো এটা কিভাবে করতে হয়? ধরেন যে আমরা এখান থেকে যদি একেবারে শুরুতে চলে যাই, তখন আপনাকে ১ম একটা ভিডিও দেখাবে। তো এই ভিডিও আপনারা দেখবেন সুন্দরভাবেই। Get ready to boost your typing skills and have fun doing it. You might guess, আচ্ছা, আমরা ভিডিও না দেখি আমরা পরেরটাতে যাই। দেখেন এখানে আপনাকে যেটা করতে হবে, ওইখানে কিন্তু কিবোর্ডটা দেখাচ্ছে। সেই কিবোর্ডের মতো করে আপনার কিবোর্ডে আপনি হাতটা রাখবেন। দেখছেন কোথায় হাতটা কোথায় রাখছে? এ, এস, ডি, এফ। হ্যাঁ? হাতগুলো এভাবে বসাবেন। আবার ডান হাতটা জে, কে, এল, সেমিক্লোন এইভাবে ৪ আঙ্গুল ৪ টা বাটনের উপরে আপনি রাখবেন। এরপরে বলতেছে এই যে দেখেন বাম হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে এখানে দেখাচ্ছে যে এফ চাপতে হবে। এই যে এফ, হ্যাঁ? তাহলে চলেন তো আমরা এফ চাপি। এই যে এফ চেপে ফেলছি কিন্তু আমরা। ইউ ফাউন্ড ইট, হ্যাঁ? এরপরে বলতেছে যে এন্টার চাপতে। এন্টার চেপে দিলাম আমরা। এবার যে আমি এফ এবং জে এর প্র্যাকটিসটা করব। কোনোভাবেই কিবোর্ডের দিকে তাকানো যাবে না। আপনি সামনে তাকান, ওরা যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে সেভাবে ট্রাই করেন। কিবোর্ডের দিকে তাকাইলে না দেখে টাইপ করা আপনি শিখতে পারবেন না। তাই না দেখে টাইপ করে শেখার রাস্তা হচ্ছে আপনাকে কিবোর্ডের দিকে তাকানো যাবে না। ওকে? ফাইন। তো চলেন, সে আমাকে বলতেছে এফ চাপতে হবে। এখানে আসেন। এফ, এফ, এফ। এই যে ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে আমাকে আবার জে চাপতে হবে। এফ, 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 জে। আবার আসছে। এইগুলা চাপতে থাকেন। এই যে আমাদের লেভেল আপ। তো এইভাবে যদি আপনি চাপতে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে ১৬ ওয়ার্ড পার মিনিট এবং 100% একিউরেসি। তো আপনি এভাবে ধীরে, ধীরে সবগুলো লেসন কমপ্লিট করবেন যারা একেবারে নতুন আছেন। ওকে? আর যারা হচ্ছে মোটামুটি না দেখে টাইপ করতে পারেন তাদের টার্গেট হচ্ছে আমরা টাইপ স্পিডটাকে নিয়ে যাব মিনিমাম 35 ওয়ার্ডস ইংলিশ এবং বাংলাতে। তো যারা অলরেডি টাইপিং পারেন তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা এই টাইপিং আ এইখান থেকে প্র্যাকটিস না করে টাইপিং টেস্টে চলে আসবেন। ওকে? typing.com থেকে টাইপিং টেস্ট দিয়ে দিবেন আপনি। চলেন আমরা হচ্ছে typing.com এর মূল ইয়াতে চলে যাই। এইখান থেকে আইসা বেশ কিছু সাইট আছে আপনি এইখান থেকেও প্র্যাকটিস করতে পারেন। অনেকের যদি বাংলাতে টাইপিং করার নিয়ত থাকে তাহলে বাংলাতে যাইতে পারেন। বা আমরা এখান থেকে টাইপিং টেস্ট, স্পিড টেস্ট। তো typing.com এ আসেন। typing.com এর এই লিঙ্কে আসতে হবে স্টুডেন্ট টেস্ট। ঠিক আছে? তো এখান থেকে দেখেন টাইপিং টেস্ট আছে ১ মিনিটের, ৩ মিনিটের, ৫ মিনিটের, হ্যাঁ? পেজ অনুযায়ী ১ পেজ, ২ পেজ, ৩ পেজ। তো আপনারা হচ্ছে ডেইলি ১ পেজ একটু টাইপ করার চেষ্টা করেন। তখন দেখবেন যে আপনার স্পিড বেড়ে গেছে এবং এই টাইপিং টেস্টে আইসা আপনি আ রেগুলার একটু টাইপ করতে থাকেন। প্রতিদিন যদি আপনি ১ পৃষ্ঠা করে টাইপ করতে পারেন, তাহলে এই কোর্স শেষেই আপনার মোটামুটি যারা একেবারে পারতেনই না তাদের ২০-২৫ ওয়ার্ড চলে আসবে। আর যারা হচ্ছে অলরেডি পারেন তাদের ৩৫ এর উপরে ৪০-৪৫ ও চলে যাবে। ওকে? আরেকটা মজার জিনিস দেখাই। জি টাইপ যাদের একটু গেমস টাইপের ভাল লাগে। জি.type জি টাইপ, হ্যাঁ? এইটাতে চলে আসবেন। এইখানে এসে আপনারা গেমস খেলতে পারেন। যাদের অলরেডি কিবোর্ড না দেখে কিবোর্ড চাপতে পারেন তারাই খেলতে পারবেন। মানে কিবোর্ডের দিকে তাকায় খেললে আসলে এইখান থেকে খুব একটা আউটপুট আপনি নিতে পারবেন না। ঠিক আছে? তো এই জি টাইপে আইসা আপনি একেবারে গেমের একটা ভাইব পাবেন।
এখানে একটা মিউজিক আছে, গেমের মতো একটা অ্যাডভেঞ্চারাস অবস্থা আরকি। তো যদি কেউ গেমস খেলতে ভাল লাগে তারা হচ্ছে এটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। এটা খুবই চমৎকার একটা জিনিস। ওকে? এটা হচ্ছে আমাদের ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে। বাংলা এবং আরবি টাইপিং এর ক্ষেত্রে আমরা কি করতে হবে সেগুলো আমরা নেক্সট ক্লাসে বলবো ইনশাআল্লাহ। আগে ইংলিশটা একটু ক্লিয়ার করা দরকার। ধীরে, ধীরে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে? তো আশা করি এটা আপনারা একটু প্র্যাকটিসে নিবেন। আমাদের প্রতি ক্লাসে কিন্তু আমরা টাইপিং নিয়ে কথা বলব না। আজকে বলে দিলাম, প্রতি ক্লাসেই আপনারা আ ক্লাসের আগে যেভাবেই হোক ০.৫ ঘন্টা ১ ঘন্টা একটু টাইপ করার চেষ্টা করবেন। এই কোর্স শেষে যাতে আপনাদের টাইপ স্পিডটা মিনিমাম একটু ২৫, ৩০ বা ৩৫ লেভেলে চলে যায়। এটা কিন্তু খুব কঠিন কিছু না। আর এটা মুখস্থ করারও বিষয় না যে আমি কিবোর্ডটা মুখস্থ করে ফেললাম, অটোমেটিক হচ্ছে আমাদের টাইপ স্পিড বেড়ে যাবে। বিষয়টা এরকম না। ওকে ফাইন। তো আমরা হচ্ছে এইখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড আই এম ফ্রম বাংলাদেশ। এবার এই যে লেখাটা লিখলাম, এই লেখাটাকে নিয়ে আমাদের কাজ শুরু হবে। কি কাজ করব আমরা? দেখেন, এই লেখাটাকে আমরা আমাদের মতো করে সাজাইতে চাই। তো এই যে সাজানোটা আমাদের শেখা দরকার। যে আমাদের মতো করে সাজাইতে হলে আমাদেরকে কি, কি শিখতে হবে? তা আমাদের যেটা শিখতে হবে আমরা এখান থেকে ফন্ট গ্রুপ থেকে এই লেখার বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারি। দেখেন এখানে প্রত্যেকটা গ্রুপ ভাগ করা আছে। ক্লিপবোর্ড, এই ক্লিপবোর্ডের ভিতরে বেশ কয়েকটা টুলস আছে। ফন্টের ভিতরে অনেকগুলা টুলস আছে। প্যারাগ্রাফে অনেকগুলা টুলস আছে। তাই না? তো এইগুলা দিয়ে আমরা কি করতে পারি সেগুলো আমরা একটু এক্সপ্লোর করি। জিনিসগুলা খুবই সহজ। আমি একবার দেখায় দিচ্ছি, আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন। ওকে? তো আমরা লেখাটা আগে সিলেক্ট করতে হবে যদি আমি ফন্ট গ্রুপের কোনো কিছু এপ্লাই করতে চাই। তো সিলেক্ট কিভাবে করে? এখান থেকে ক্লিক করে স টান দিলেই সিলেক্ট হয়। অথবা এই লেখার বাম পাশে আইসা একটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের কাজ করতে হবে। কি কাজ করা যায়? আমরা একটু বড় করে নেই। এখান থেকে দেখেন এই যে বি আছে, আই আছে, ইউ আছে, এগুলা দেখলেই বোঝা যাচ্ছে যে বি তে ক্লিক করলে এটা বোল্ড হবে। লেখাটা একটু মোটা হয়ে যাবে। এই যে দেখেন, একটু মোটা হয়ে গেল না? আবার যদি বি তে চাপ দেই তাহলে এই বোল্ড যে অবস্থায় ছিল সেখান থেকে আবার নরমাল অবস্থায় ফিরে আসলো। তো এইভাবে আমরা আই তে চাপ দিলে এটা ইটালিক হয়, মানে একটু বাঁকা হইল আরকি। আবার চাপ দিলে নরমাল হয়ে যায়। ইউতে চাপ দিলে আন্ডারলাইন আসলো। আবার যদি ইউতে চাপ দেই তাহলে আন্ডারলাইনটা উঠে গেল। এরপরে এখানে স্ট্রাইক থ্রো আছে। অর্থাৎ লেখার মাঝখান দিয়ে এটা দাগ চলে গেছে। মনে হচ্ছে যে এই ওয়ার্ডটাতে ভুল আছে বা স্পেলিং ভুল হইতে পারে বা কিছু একটা। ঠিক আছে? তো স্ট্রাইক থ্রো আমরা ইউজ করতে পারি। এরপরে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এই ২ টা জিনিস। এই H2O পানির সংকেত না? 2 টা ২ অণু হাইড্রোজেন, এটা সাধারণত কোথায় থাকে? নিচে থাকে। তো এটা আমরা করতে পারি এই যে এখান থেকে সাবস্ক্রিপ্ট এর মাধ্যমে। ওকে? আর যদি এটাকে উপরে উঠাইতে চাই তাহলে সুপারস্ক্রিপ্ট দিয়ে দিব। এই যে দেখেন উপরে উঠে গেছে। H2O ক্লিয়ার? এরপরে এইখানে আছে হচ্ছে আমাদের লেখার স্টাইল। এটা সিলেক্ট করে এখান থেকে যেকোনো একটা স্টাইল আমরা দিতে পারি। ঠিক আছে? লেখাগুলো যেহেতু ছোট এই কারণে হচ্ছে স্টাইলটা খুব বেশি সুন্দর লাগতেছে না। তো আমরা হচ্ছে আগের অবস্থায় চলে যাব। যে এই স্টাইলটা আমার ভাল লাগতেছে না। এইটাকে বলে আনডু। আগের অবস্থায় ফিরে যাওয়া। এই যে দেখেন উপরে ২ টা বাটন আছে। আনডু, রিডু। অর্থাৎ আমি এখন যেই কাজটা করলাম এটা থেকে ১ ধাপ আগের স্টেপে যাইতে চাই। তো মানুষের জীবনে যদি আনডু থাকতো তাহলে কত ভালো হইতো। ধরেন যে আমি একটা ভুল করে ফেলছি তাহলে আনডু করে হ্যাঁ, ২ দিন আগে গিয়ে আবার কাজটা শুধরে আসতাম আরকি। এরকম ভুল হয় না আমাদের? তো কম্পিউটারে তো আনডু আছে, আমাদের লাইফের তো আনডু নাই। তো এইখান থেকে আমরা আনডু করতে পারি। এই বাটনে ক্লিক করতে পারি অথবা কিবোর্ডে শর্টকাট ইউজ করতে পারি কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড। এই যে দেখেন আমাদের এটা কিন্তু আগের অবস্থায় চলে আসছে। ওকে? তো এটা হচ্ছে আমাদের স্টাইল। এইখানে হচ্ছে হাইলাইট কালার। দেখেন এইখানে কিন্তু সব কালার নাই। যেই কালারগুলো দিয়ে সাধারণত হাইলাইট হয় সেইগুলা। সৃজনশীল পড়ছেন না আপনারা? সৃজনশীল পড়ার সময় একটা মার্কার ইউজ করতাম আমরা হাইলাইটার। হ্যাঁ? বা আমি কোনো বই পড়ার সময় হাইলাইটার ইউজ করি। এইটা হচ্ছে সেই হাইলাইটার। আমরা চাইলে হাইলাইট করতে পারি। আবার কন্ট্রোল জেড দিয়ে দিলাম, আগের অবস্থায় চলে আসলাম। এইখানে হচ্ছে লেখার কালার। এই যে লেখাগুলো আছে, লেখার কালার চেঞ্জ করতে চাইলে এই যে এইখানে ফন্ট কালার চেঞ্জ করতে পারবে আমরা। এইখান থেকে রেড দিয়ে দিলাম। দেখেন আমাদের লেখাটা লাল কালার হয়ে গেছে। তো লেখার যেকোনো কালার যদি দিতে চান তাহলে এখান থেকে দিতে পারেন। উপরের দিকে তাকাইলে
আমাদের হচ্ছে ফন্ট ফ্যামিলি বলে বা ফন্ট স্টাইল, হাতের লেখা আর কি। যেমন আমার হাতের লেখা এক রকমের, আপনার হাতের লেখা আরেক রকমের। তো এইখানেও বেশ কিছু স্টাইলের হাতের লেখা আছে। তো এখন যেটা আছে সেটা দেখা যাচ্ছে যে ক্যালিব্রি নামে একটা ফন্ট। এখান থেকে আপনি চাইলে এই যে টাইমস নিউ রোমান দিতে পারেন। এই যে এই ফন্টটা খুবই পরিচিত, টাইমস নিউ রোমান। অথবা খুবই সুন্দর একটা ফন্ট হচ্ছে অ্যাপটস। এগুলা ইউজ করতে পারি আমরা চাইলে। বা এর বাইরেও আপনার যেটা পছন্দ হয় এখান থেকে জাস্ট ক্লিক করে দিয়ে দিলেই হবে। ওকে, তো আমরা টাইমস নিউ রোমান দিয়ে রাখলাম। এইখানে যে কয়টা ফন্ট আছে এর বাইরেও আপনার ফন্ট যদি প্রয়োজন হয় তাহলে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আমরা এটা দিয়ে দিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফন্ট সাইজ বাড়ানোর। এই লেখাটা ছোট আছে ধরেন, আমি একটু বড় করতে চাই। তবে স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ হচ্ছে 12, 13, 14। হ্যাঁ, এইগুলা সাধারণত ডকুমেন্টে ইউজ করা হয়। এখন কত আছে? 12। তাহলে আমরা হচ্ছে 12, 14 ইউজ করলাম। এখন আপনি এটাকে যদি দিয়ে দেন হচ্ছে 72, এখানে দেখেন 72 আছে, 72 দিয়ে দিলাম। এটা তো সবসময় এইভাবে ইউজ করলে আপনার এই যে এক পৃষ্ঠায় 10টা 15টা শব্দের বেশি ইউজ করতে পারবেন না। তো এটা বড় বড় যদি কখনো প্রয়োজন হয় তখন ইউজ করব। স্বাভাবিকভাবে আমরা লেখার জন্য 13 বা 14 ফন্ট ইউজ করব। ওকে, আমরা এখানে 13 লিখেও দিতে পারি, লিখে এন্টার চাপ দিলে এটা ফন্ট সাইজ 13 হয়ে গেল। ক্লিয়ার? ফন্ট সাইজ ছোট বড় করার আরো একটা সিস্টেম হচ্ছে, এইখানে দেখেন দুইটা আছে। এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, আর একটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ। এটাতে চাপ দিলে ফন্ট সাইজ বড় হইতে থাকবে, এটাতে চাপ দিলে ফন্ট সাইজ ছোট হইতে থাকবে। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কেস। ধরেন যে আমি এগুলা ছোট হাতে লিখে ফেলছি, কিন্তু আসলে এটা বড় হাতের হওয়া দরকার। এই যে বাংলাদেশ শব্দটা বড় হাতের হওয়া দরকার। তো এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আপার কেস দিয়ে দিলাম। তাহলে আমার এটা বড় হাতের হয়ে গেল। বা আমি যদি ধরেন কোনোটাকে ছোট হাতের করতে চাই, বাংলাদেশ পুরোটাকে ছোট হাতের করতে চাই, সিলেক্ট করে এখান থেকে লোয়ার কেস দিয়ে দিব। তাহলে বাংলাদেশটা ছোট হাতের হয়ে গেল। ওকে, তো বাংলাদেশতেও সাধারণত ছোট হাতের এভাবে হয় না, বিটাকে বড় হাতের করতে হয়। মানে শব্দের প্রথম অক্ষরটাকে বড় হাতের রেখে বাকিটা ছোট হাতের। তো এটা সিলেক্ট করে দিয়ে দেবো হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। তাহলে কি হলো? শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের, বাকিগুলা ছোট হাতের। তো এইখানে আমরা কি করতে পারি? ছোট হাতের করতে পারি, বড় হাতের করতে পারি, আবার শব্দের প্রথম অক্ষরগুলা বড় হাতের করতে পারি। আরো দুইটা কেস আছে, সাধারণত খুব একটা ইউজ হয় না। একটা হচ্ছে সেন্টেন্স কেস। সেন্টেন্সের প্রথম উম, অক্ষরটা বড় হাতের হবে জাস্ট। টুগেল কেস, এটা হচ্ছে এই যে ক্যাপিটালাইজ যে করলাম এটার উল্টা। তো এইগুলা নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নেই। আমাদের তিনটা জিনিস খুব বেশি কাজে লাগে: সব লেখাকে ছোট হাতের করা, অথবা সব লেখাকে বড় হাতের করা, অথবা আমাদের শব্দের প্রথম অক্ষরগুলোকে বড় হাতের করে দেওয়া। ওকে, ফাইন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে এখানে ক্লিয়ার অল ফরম্যাটিং। অর্থাৎ আপনি যদি কোনো স্টাইল করেন, ধরেন যে আপনি বোল্ড করছেন, ইটালিক করছেন, আন্ডারলাইন করছেন, এখান থেকে একটা কালার দিচ্ছেন, এই যে যত কাজ করছেন, আপনি চাচ্ছেন যে কোনো কাজই রাখতে চাচ্ছেন না, একেবারে প্লেইন টেক্সটে চলে যাবেন, আগের অবস্থায় চলে যাবেন। এখন কন্ট্রোল জেড দিয়ে তো আপনি হয়তোবা অনেক ব্যাকে চলে আসতে পারেন, কিন্তু আপনি ধরেন যে অনেক কিছু লিখে ফেলছেন, এটার পরেও আপনি আরো অনেক কিছু লিখে ফেলছেন, অনেক কাজ করে ফেলছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে এই জিনিসগুলো প্লেন হয়ে যাক। তখন হচ্ছে কন্ট্রোল জেড দেওয়ার দরকার নেই, এইগুলাকে সিলেক্ট করে ক্লিয়ার অল ফরম্যাটিং চাপ দিলে এটা হচ্ছে একেবারে প্লেন টেক্সটে কনভার্ট হয়ে যায়। এটা খুব বেশি কাজে লাগে তখন, ধরেন যে আপনার অনলাইন থেকে মাঝে মাঝে লেখা কপি করে যদি নিয়ে আসতে হয়, তখন অনলাইনের যে ফরম্যাটিং গুলো আছে সেই ফরম্যাটিং সহ কিন্তু চলে আসে। ধরেন যে অনলাইনে কোনো একটা লেখা বোল্ড করা আছে বা একটু কালার দেওয়া আছে, ঠিক আছে? তো ওইগুলা কপি করে নিয়ে আসলে ওগুলা দেখলেই বোঝা যায় যে আপনি অনলাইন থেকে কপি করে নিয়ে আসছেন। তো অনলাইন থেকে কপি করে নিয়ে আসলেও যাতে মানুষ বুঝতে না পারে যে আপনি এই অংশ কপি করছেন, এই অংশ নিজে লিখছেন, সিলেক্ট করে এই ক্লিয়ার অল ফরম্যাটিং দিয়ে দিলে এটা মনে হবে যে না, এটা আপনিই লিখছেন। ঠিক আছে, কারণ আগের কোনো স্টাইল থাকলো না, এরপরে আপনি আপনার মতো করে স্টাইল দিয়ে দিলেন। ওকে, তো এই হচ্ছে ফন্ট গ্রুপের মূল কনসেপ্টটা। লেখাগুলোকে ছোট বড় করতে পারি, কালার দিতে পারি, বোল্ড করতে পারি, লেখার স্টাইল চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এই কাজগুলো আমরা এই ফন্ট থেকে করে ফেলতে পারি খুব সহজেই। এরপরে হচ্ছে এখানে দেখেন কাট, কপি, পেস্ট, ফরম্যাট, প্রিন্টার, এই চারটা জিনিস আছে। এইগুলো আমাদের খুব বেশি কাজে লাগে। কাট, কপি, এগুলা তো আমরা মোবাইলে ব্যবহার করি না। কাট, কোন একটা ফাইল কাট করে বা মুভ করে নিয়ে যাই না অন্য জায়গায়। আবার কপি করি, একটা ফাইলের ডুপ্লিকেট প্রয়োজন হয়, তো এখানেও এটা করা যায়।
কপি যদি দেখি আমরা কি করতে হয়, কপি হচ্ছে এইখানে একটা লাইন আছে, সেম লাইনটা আমি নিচে আরেকটা লাইন করব ধরেন, তখন আমরা কি করি, কপি করি। এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপিতে চাপ দিলাম। কপিতে চাপ দিলেই কিন্তু কপি হয়ে যাবে, বিষয়টা এরকম না। কপিতে চাপ দিলে এটা চলে গেল আপনার ক্লিপবোর্ডে। এবার ক্লিপবোর্ডে যেহেতু এটা সেভ আছে, আপনি চাইলে এটাকে পেস্ট করতে পারেন এখান থেকে, এই যে পেস্ট। তাহলে কি হলো, আমার এটা রিপিট হইল। এবার যেহেতু এটা অলরেডি ক্লিপবোর্ডে সেভ আছে, তাহলে আপনি এই পেস্টে যতবার পেস্টে চাপ দিবেন ততবার এটা আসতে থাকবে। ঠিক আছে? তো এটা হচ্ছে কপি। আর যদি কাটের কথা বলি, অর্থাৎ এই ওয়ার্ড শব্দটা আমি এখানে আর রাখতেই চাই না, ওয়ার্ড শব্দটা ধরেন যে শেষে নিয়ে আসবো। ঠিক আছে? তো ওয়ার্ডটাকে আমি ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে কাটে চাপ দিলাম। দেখেন এখান থেকে কিন্তু চলে গেছে। এবার আমি কোথায় বসাইতে চাই এটাকে, ধরেন যে আমি শেষে নিয়ে আসলাম, এখান থেকে পেস্টে চাপ দিলাম, এই যে ওয়ার্ড। তাই পেস্ট হয়, আপনি সর্বশেষ যেটাকে কাট করছেন বা কপি করছেন সেটা পেস্ট হয়। ক্লিয়ার? আপনি সর্বশেষ যেটা কাট করছেন অথবা কপি করছেন সেটা আপনার এই পেস্ট হইতে থাকবে। যতবার পেস্ট দিবেন ওই সর্বশেষ যেটা আপনি কপি করছেন বা কাট করছেন সেটাই আসতে থাকবে। ওকে? তো এটা হচ্ছে কাট, কপি। এবার আছেন ফরম্যাট প্রিন্টার। এটা খুবই চমৎকার একটা জিনিস। দেখেন আমরা এই ২ টা লাইন করলাম। সেইম লেখা কিন্তু। উপরেরটাকে আমরা ধরেন যে বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম। এইটাকে একটু লাল কালার দিয়ে দিলাম, ফন্ট সাইজ একটু বাড়ায় দিলাম। এই যে এতগুলা যে কাজ করলাম আমরা, এই কাজগুলো সেইম যদি এইটাতেও এপ্লাই করতে চাই, তাহলে আমি কি আবার সেই কালার দিব, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করব? এটার কিন্তু দরকার নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে এইটার স্টাইলটা কপি করব। এইটার লেখা কপি করব না, এটার স্টাইলটা কপি করব। যেমন ধরুন যে আমি এখান থেকে ভিন্ন কিছু যদি লিখি, আই অ্যাম রুহুল আলম ফ্রম ঢাকা। ওকে? তো এটা যদি আমি, এটা কিন্তু ভিন্ন লেখা। এই দুইটা যদিও সেম লেখা, এটা আর এটা, কিন্তু এই লেখাটা কিন্তু ভিন্ন। তো আমরা এখান থেকে লেখা কপি করব না, আমরা হচ্ছে স্টাইলটা কপি করব। ওকে? তো স্টাইল কপি করতে হলে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে ফরম্যাট পেইন্টারে চাপ দিব। তাহলে দেখেন এই যে আমাদের একটা ব্রাশ কিন্তু চলে আসছে। কার্সরে একটা ব্রাশ দেখা যাচ্ছে। এই ব্রাশটা যার উপর দিয়ে দিব, সিলেক্ট করে দেব, সেই হচ্ছে ওইটার মতো হয়ে যাবে। ঠিক আছে? আবার একটু দেখাই। ধরেন যে এই লেখার মতো আমি এই লাইনটা, দ্বিতীয় লাইনটা করতে চাই। এই স্টাইলটা দ্বিতীয় লাইনে এপ্লাই করতে চাই। তাহলে এটার স্টাইল আমার কপি করতে হবে। তো যেটার স্টাইল কপি করব সেটা আগে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে চাপ দিব। তাহলে এই লেখার স্টাইলটা কপি হয়ে গেছে। এবার লেখার স্টাইলটা আমি এপ্লাই করে দেব এই দ্বিতীয় লাইনে। তাহলে দেখেন ২ টা লাইন কিন্তু একেবারে সেম হয়ে গেছে, সেম স্টাইলের। ওকে? ফাইন। তা এটাতে অনেকে ভুল করে কি, মানে ১ম এ কোনটা সিলেক্ট করতে হবে সেটা ভুলে যায় বা মিস করে ফেলে যে কোনটা আগে সিলেক্ট করতে হবে। ১ম এ সিলেক্ট করতে হবে আমার যেই স্টাইলটা আমি কপি করতে চাই। এখন ধরেন যে আমি এই স্টাইলে এইটা করতে চাই। তাহলে আগে কিন্তু আমাকে এইটা সিলেক্ট করতে হবে যদি এইটার মতো উপরেরটা বানাইতে চাই। তো এটাকে সিলেক্ট করলাম, ফরম্যাট পেইন্টার, এবার এটাতে দিয়ে দিলাম। দেখেন ২ টা কিন্তু একরকম হয়ে গেছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ফরম্যাট পেইন্টার এবং খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তো আমরা হচ্ছে আজকে ফন্ট এবং ক্লিপবোর্ড নিয়ে আলোচনা করলাম। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ নিয়ে যদিও আমাদের সিলেবাসে আছে, তবে আমরা আজকে আলোচনা করতে চাই না। আপনাদের আরো একটু আ আচ্ছা, প্যারাগ্রাফ আজকের ইয়াতে নাই, নেক্সট ক্লাসে আছে। এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা একটু ধীরে সুস্থে যাব, তবে আমরা যতটুকু শিখবো ততটুকু পারফেক্টলি শিখতে চাই। ঠিক আছে? তো আপনাদের বাসায় বসে এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করতে হবে। আমি যা দেখাইলাম সেইগুলো একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে গিয়ে আপনারা যে সমস্যাগুলোতে পড়বেন, সেই সমস্যাগুলো সমাধান করব আমরা ক্লাস শেষে। প্রতিদিন ক্লাস শেষে আপনাদের প্রশ্নোত্তর পর্ব থাকবে। ১৫ মিনিট থাকতে পারে, কোনোদিন ১০ মিনিট থাকতে পারে। ঠিক আছে? প্রতিদিনই আপনাদের প্রশ্ন করার সুযোগ থাকবে। সেটা যেইকোনো ক্লাসের। ধরেন যে আমরা ১০ নাম্বার ক্লাসে চলে গেছি। আপনি ১ নাম্বার ফার্স্ট ক্লাসের একটা কোয়েশ্চেন, কোনো সমস্যা নেই। আপনার শিখতে হবে। বিষয় হচ্ছে আপনার শিখতে হবে। সেটা যেভাবেই হোক। তো আপনি শিখতে গিয়ে যখনই কোনো ঝামেলায় পড়বেন বা বুঝতেছেন না, পারতেছেন না, তখন আপনি মাস্ট কোয়েশ্চেন করবেন। আমরা এটা দেখাই দিব। এটা নিয়ে কখনোই কৃপণতা করার দরকার নাই যে বা হেজিটেশন ফিল করার দরকার নেই। যে এটা তো অনেক আগের কোয়েশ্চেন, আমি কিভাবে করব?
এই রকমের টেনশন করার দরকার নেই, যেই কোনো কোশ্চেন আপনারা করবেন। ওকে, তো আমরা আজকের প্রশ্নোত্তর পর্বে চলে যাব। তার আগে হচ্ছে একটু দেখাই দিই আজকে আপনাদের বাড়ির কাজ কি। হোমওয়ার্ক দেওয়া আছে এখানে, আপনি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করবেন, তারপরে একটা শর্ট প্যারাগ্রাফ লিখবেন অন মাইসেলফ, মানে আপনার সম্পর্কে আপনি যা ইচ্ছা লিখবেন। মাইসেলফ একটা প্যারাগ্রাফ লিখবেন। অ্যাপ্লাই ডিফারেন্ট ফন্ট সাইজ অ্যান্ড কালার। ধরেন যে মাইসেলফ যে এইটা আছে, হেডলাইনটা আছে, এটাকে আপনি ডিফারেন্ট একটা ফন্ট সাইজ দিলেন। ধরেন যে ফন্ট সাইজ দিয়ে দিলেন 30 এবং ভিন্ন একটা কালার দিলেন, আপনার যেটা ভাল লাগে সেই কালার দিতে পারেন। এবং আপনি বাকি যেই মাইসেলফের পরে বাকি যা যা আছে সেইগুলাকে আপনি ফন্ট সাইজ 13 রাখেন। ঠিক আছে, তারপরে আপনি আপনার মাইসেলফের যে প্যারাগ্রাফটা আছে আপনার সম্পর্কে যা লিখতে চান সেটা লিখে ফেলেন। ইউজ বোল্ড ফর হেডিংস, এই যে মাইসেলফটাকে বোল্ড করে দিবেন। এন্ড ফাইনালি হচ্ছে এই ফাইলটাকে আপনি মাইসেলফ ডট ডক্স হিসাবে সেভ করবেন। এবার আসেন এই ফাইলটাকে আমরা একটু সেভ করে ফেলি, তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ হবে। তো সেভ করার জন্য আমরা ফাইলে চলে যাব, ফাইল থেকে এই যে সেভ অপশন আছে, অথবা কিবোর্ডের কন্ট্রোল এস চাপবো, এস কন্ট্রোল এস চাপলে ওই যে দেখেন সেভে কিন্তু চলে আসছে। এইখান থেকে আমরা ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজ করে আমরা কোথায় সেভ করতে চাই, ধরেন যে আমি ডেস্কটপে সেভ করতে চাই, ডেস্কটপে এসে আপনি এই ফাইলের নাম দিবেন, ফাইল নেম। ফাইলের নাম দিয়ে দিলেন হচ্ছে, এখানে দেখেন ফাইলের নেম দিতে বলছে কি মাইসেলফ নামে একটা এই ফাইলটাকে সেভ করতে বলছে। ওকে, কিন্তু ওয়ার্ড প্র্যাকটিস নামে ফোল্ডারের ভিতরে। তো ধরেন যে ডেস্কটপের ভিতরে আমার তো ফোল্ডার নাই, তখন আমি এইখানে এসে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব। নতুন ফোল্ডার ক্রিয়েট করার এই যে এখানে নিউ ফোল্ডার ক্রিয়েট করার অপশন আছে, অথবা কন্ট্রোল শিফট এন, এটা চাপ দিলে নতুন একটা ফোল্ডার হয়ে যায়। তাই আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে ওয়ার্ড প্র্যাকটিস। ওকে, এটার ভিতরে আপনি হচ্ছে ফাইলটাকে সেভ করবেন মাইসেলফ নামে। ঠিক আছে, মাইসেলফ ডট ডক্স, সেভে চাপ দিই, তাহলে আমার এই ফাইলটা সেভ হয়ে গেল। পরবর্তীতে যখন আমার এটা ওপেন করার দরকার হবে, জাস্ট এখানে এটাকে আমরা ধরেন কেটে দিছি, এইখান থেকে এই যে ওয়ার্ড প্র্যাকটিস নামে ফোল্ডার চলে আসছে, এইখান থেকে মাইসেলফ, এটা আমি যখন ওপেন করব আবার, তখন আমি যেই অবস্থায় এটাকে রেখে গেছিলাম সেই অবস্থায় কিন্তু এটা ওপেন হয়েছে। ওকে, তাহলে একটা ফাইল আমরা এইভাবে চাইলে সেভ করে রাখতে পারি। ফাইন, তো এই হচ্ছে আপনাদের বাড়ির কাজ, বাসায় বসে এই ছোট একটু কাজ করে ফেলতে হবে। যদিও আজকে যা যা শিখাইলাম এইখান থেকে অনেকেরই মনে হইতে পারে যে ভাই এগুলো তো আগে থেকেই পারি। ওকে ফাইন, আপনাদের একটু রিভিশন হয়ে গেল। আমরা সামনে চমৎকার কিছু জিনিস শিখবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসের ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা আগে একটু হ্যান্ড রেজ করেন, যাদের কোশ্চেন আছে তারা একটু হ্যান্ড রেজ করে ফেলেন। হ্যান্ড রেজ করতে থাকেন, তার ভিতরে আমরা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। অলরেডি বেসিক কম্পিউটারের বেশ কয়েকটা ব্যাচ হয়ে গেছে। তো এই ব্যাচগুলো থেকে সবচাইতে আহ, ভালো যেই ব্যাচগুলো করছে তারা হচ্ছে মানে কন্টিনিউয়াস কোশ্চেন করতো, মানে তারা আমার সাথে কানেক্টেড ছিল। তো যেই ব্যাচে বেশি কোশ্চেন আসে সেই ব্যাচে সবাই মোটামুটি ভালো করে, কারণ হয়তো বা অনেকে কোশ্চেন করতেছে না, কিন্তু আসলে তার প্রশ্নটা আছে মনে মনে। তা আরেকজন প্রশ্ন করার কারণে এই প্রশ্নের উত্তরটা চলে আসে। ওকে, তো আসসালামু কোশ্চেন আলাইকুম। করতে হবে অনেক বেশি। সামিউল ইসলাম ভাই বলেন। জি ভাই, সকল ফরম্যাটিং একসাথে সরানোটা কিভাবে জানি এটা বুঝতে পারিনি। ক্লিয়ার অল ফরম্যাটিং, হ্যাঁ এটা জি, হচ্ছে দেখাবেন। আমি হচ্ছে এইখানে যত স্টাইল আছে সবগুলা স্টাইল আমি বাদ দিয়ে দিতে চাই। এই যে আমি জি এখানে কালার দিছিলাম বা বোল্ড করছি, ইটালিক করছি, এইগুলা বাদ দিয়ে দিতে চাই। তাহলে এইটাকে সিলেক্ট করলাম, জাস্ট এই যে ক্লিয়ার অল ফরম্যাটিং, এটাতে চাপ দিলে এটা সব স্টাইল দূর হয়ে গেল। থ্যাংক ইউ ভাই। আরেকটা প্রশ্ন ছিল, এই অব্র কিবোর্ড আর কি, যখন আমরা বাংলা টাইপ করি এটা কি করতে পারবো এখন? হ্যাঁ হ্যাঁ, বাংলা টাইপ করতে পারেন, কোনো সমস্যা নেই তো। না, বাংলা টাইপ সংক্রান্ত একটা প্রশ্ন ছিল, ওইখানে আর কি ফুল স্টপ যেটা আছে ওইটা দিতে পারি না আর কি, ফুল ওইখানে যে। স্টপ দিতে পারেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আমরা নেক্সট ক্লাসে অব্র ইনস্টল করে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। আমরা এখানে বিজয় ইউজ করি তো, জি জি। অব্র ইনস্টল করে দেখাবো আপনাদের। জি, ধন্যবাদ। ওকে, এরপরে হচ্ছে ইকরাব ভাই বলেন।
ভাইয়া আমি হচ্ছে যখন মানে আপনি দেখালেন যে ফাইল অপশনে গেলে হচ্ছে সেভ করা যায়, ফাইল অপশনে দেওয়ার সাথে সাথে আমার ডকুমেন্টটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেভ অপশন নাই। এই যে আমি কি একটু দেখাবো ক্যামেরা অন করে? আপনি কি কম্পিউটারে আছেন? ফোনে আছি, পাশাপাশি কম্পিউটারে আছি। কম্পিউটারে কানেক্ট থাকলে স্ক্রিন শেয়ার করেন। না, কম্পিউটারে কানেক্টেড। ও আচ্ছা, দেখান দেখান, দেখি আমরা। হ্যাঁ ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে হচ্ছে এই যে আমার ডকুমেন্ট, এই যে আমার ফাইল, হ্যাঁ এই যে ব্ল্যাঙ্ক হ্যাঁ, হয়ে গেছে। ব্ল্যাঙ্ক হয়েছে কোথায়? ওই যে সেভ অপশন আছে তো, বাম পাশে সেভ অপশন আছে না? এই যে। হ্যাঁ, এরপরে দিস পিসি দিব। হ্যাঁ, ডিসপিসি দেন অথবা ব্রাউজ দেন, ব্রাউজে আচ্ছা ক্লিক আচ্ছা করেন আপনি নিচে। আচ্ছা, পেয়েছি, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আর কোনো কারো প্রশ্ন আছে? ওকে ফাইন, ঠিক আছে। যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে চাই। আপনাদের প্রতি অনেক বেশি শুভকামনা। আশা করি আজকে যত ভাই কানেক্টেড আছেন, ভাই বা বোন, সবাই ইনশাল্লাহ কন্টিনিউয়াস আমাদের সাথে থাকবেন একেবারে শেষ ক্লাস পর্যন্ত। চমৎকার কিছু শেখার সুযোগ আছে যদি আপনারা থাকতে পারেন। ওকে, তো আজকের ক্লাস আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।